আগের দিন প্রফেশনাল ট্যাক্স পর্যন্ত হয়ে গেছে। প্রফেশনাল ট্যাক্স আজকে তাহলে প্রফেশনাল ট্যাক্সের এন্ট্রি কি বলেছি? একই জিনিস, স্যালারি দিচ্ছ, প্রফেশনাল স্যালারি অলওয়েজ ডেবিট হবে। প্রফেশনাল ট্যাক্স পারপাসে যতটা কাটা হচ্ছে সেটা ক্রেডিট হবে, আর স্যালারি পেবেল যতটা দিতে হবে সেটাও ক্রেডিট হবে। ধরো 20,000 কাউকে স্যালারি দিচ্ছ, তার প্রিট্যাক্স কত কাটবে বলো? ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের যে স্ল্যাব রয়েছে প্রিট্যাক্স তো স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, তো কত কাটবে? কোনো এমপ্লয়ির স্যালারি যদি 20,000 হয়ে থাকে, কত কাটবে? 250, তাহলে কাটলে তাহলে পেমেন্ট হবে 19,750। ঠিক আছে, তাহলে প্রফেশনাল ট্যাক্স, স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আগের দিন ওয়েবসাইট তো দেখিয়েছি, কি আর দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে ওয়েবসাইট চেক করবে। আচ্ছা, এরপরে এসে যাও টিডিএস। টিডিএসও এমপ্লয়ির থেকে কাটতে হতে পারে। কখন টিডিএস কাটবে কোনো এমপ্লয়ির? টিডিএস কখন কাটবে তার জন্য তোমাকে জানতে হবে ইনকাম ট্যাক্সের স্ল্যাব কি আছে। ঠিক আছে, টিডিএস কত কাটতে হবে, এই যে টিডিএসটা দেখতে পাচ্ছ, টিডিএস বলতে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তোমাকে পেমেন্ট করার আগে কাটতে হবে ট্যাক্স। কোন এমপ্লয়ি ট্যাক্স কাটবে, কোন এমপ্লয়ি ট্যাক্স কাটবে না? যে এমপ্লয়ির স্যালারি, যে এমপ্লয়ির স্যালারির উপরে যে এমপ্লয়িকে স্যালারির উপরে ট্যাক্স দিতে হবে আলটিমেটলি, ও যখন রিটার্ন ফাইলিং করবে, তার যদি ট্যাক্স হয়ে থাকে তোমাকে একটা এস্টিমেটেড হিসাব করতে হবে। ধরো তার ট্যাক্স হচ্ছে, তাহলে তোমাকে ট্যাক্স কাটতে হবে। যদি না ট্যাক্স হয় তাহলে ট্যাক্স কাটার দরকার নেই। এবার তোমাকে জানতে হবে যে কোন এমপ্লয়ির ট্যাক্স হতে পারে, তার জন্য জানতে হবে ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট কি রয়েছে। ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট তাহলে তোমাকে জানতে হবে এখানে প্রথমে ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট কি আছে। ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট রয়েছে নর্মাল, নর্মাল ইন্ডিভিজুয়াল, নর্মাল ইন্ডিভিজুয়াল, নর্মাল বলতে বিলো, বিলো 60, বিলো 60-র জন্য স্ল্যাব রয়েছে আপ টু 2.5 লাখ নীল, কোনো ট্যাক্স লাগবে না। 2.5 লাখ, 2,51,000, from 2,51,000 to 5 lakh, 2,51,000 to 5 lakh, tax rate is 5%. 5 lakh 1, 5 lakh 1 to 10 lakh, tax rate is 20%, and above 10 lakh, tax rate is 30%. এটা হচ্ছে নর্মাল স্ল্যাব। প্রথমে তাহলে নীল, তারপরে ধীরে ধীরে ট্যাক্স বাড়ছে। ঠিক আছে, সোজা সোজা। আর ইন্টারমিডিয়েট একটা দেখলাম ট্যাক্স রিলেটেড অনেক জানা ট্যাক্সের জার্নাল এন্ট্রি থাকতে পারে। এরপরে এসে যাও ইন্ডিভিজুয়াল সিনিয়র সিটিজেন above 60, 60 or above 60, 60 aged, 60 or above 60, 60 বা তার বেশি হলে সিনিয়র সিটিজেন। তাহলে তার জন্য প্রথম যে স্ল্যাবটা রয়েছে ওটা 3 লাখ হয়ে যাবে, আপ টু 3 লাখ, আপ টু 3 লাখ এটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে, সাইলেন্ট করে দিন। এরপরে 3 লাখ, 3 লাখ 1 to 5 লাখ, কত পার্সেন্টেজ?
5%, 5 lakh 1 2 10 লাখ তোমার কি জানা আছে সব 20%, তারপর অ্যাবোভ 10 লাখ 30%। তাহলে এটা হচ্ছে যার এজ 60 বা তার বেশি। ইন কেস অফ সুপার সিনিয়র, বলো কি বলছো? এখানে চেঞ্জটা অনেক বেশি হবে, 3 থেকে 5 এর জন্য 5, হুম, আর 5 থেকে 10 এর জন্য ডাইরেক্ট 20। 20 যেমন বানিয়ে রেখেছো, তুমি কি করবে? তোমার হাতে কিছু আছে? গভর্নমেন্টের হাতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোথায় গেল? যেখানেই দেখিয়ে দিচ্ছি দেখো। এরপরে আমি সুপার সিনিয়রে চলে যাচ্ছি। সুপার সিনিয়র, সুপার সিনিয়র, সুপার সিনিয়র 80 और अबव 80। তো তার জন্য আপ টু 5 লাখ, আপ টু 5 লাখ নীল, 5 লাখ টু 5 লাখ 1 to 10 lakh, 20 above 10 lakh, 30। ঠিক আছে, এই রেট। তো তোমাকে দেখতে হবে কোনো এমপ্লয়ি তুমি টিডিএস কাটবে কি কাটবে না, তার জন্য তোমাকে দেখতে হবে তার এজ কি আছে। এজ দেখার পরে তোমাকে দেখতে হবে তার ট্যাক্স হচ্ছে কি হচ্ছে না। এ তো তোমার নর্মাল স্ল্যাব, এর সাথে সাথে আরো জুড়ে যাবে, এর সাথে সাথে এ তো নর্মাল স্ল্যাব, এর সাথে সাথে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। হেলথ, হেলথের জন্য ট্যাক্স লাগবে, হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, দুটো মিলে 4%, দুটো মিলে 4%। এটা 4% অন ট্যাক্সের উপরে হবে, এটা ইনকামের উপরে হবে না। এই যে স্ল্যাব রয়েছে, স্ল্যাব অ্যাপ্লাই করলে কার উপরে? ইনকামের উপরে ট্যাক্স বেরোলো, তারপরে যে ট্যাক্সটা বেরোলো তার উপরেই এই 4%, ট্যাক্সের উপরে। এই 4% ক্যালকুলেশনটা ইনকামের উপরে নয়, ট্যাক্সের উপরে। তাহলে এই রেট অ্যাপ্লাই করে তোমাকে দেখতে হবে যে কত ট্যাক্স হচ্ছে সেই এমপ্লয়ির, তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক মাসে কত করে কাটতে হবে বুঝতে পারবে। তাহলে তাহলে স্ল্যাব দেখে নিয়েছো, তাহলে কোনো একটা এমপ্লয়ির বের করা যাক। স্ল্যাব মনে রাখো, মনে রাখো 1 2 3। এটা কি বলে দিয়া? এটা বইতে দেওয়া নেই, ঠিক আছে, ইনকাম ট্যাক্সের বইতে আছে। 1 2 3 মনে রেখেছো? 1 2 3 নোট রেকর্ডিং হচ্ছে, তুমি পরে দেখে নেবে, কোথায় পাবো? রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, এখনই একটা প্রবলেম করো। ক্লিক করব। আচ্ছা পিকচার নাও, প্রথমে বিলো 60 নাও, বিলো 60 হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ এটা ব্ল্যাকবোর্ড যাবে না। অ্যাবোভ 60, বিলো 60 তো দেখিয়েছি, অ্যাবোভ 60। আর সুপার সিনিয়র কোথায়? দাঁড়াও, সুপার সিনিয়র এই যে, ঠিক আছে। সুপার সিনিয়রের এই যে সবাই সুপার সিনিয়র হয়নি, সুপার সিনিয়রের পরে হেলথ অ্যান্ড এডুকেশন 4% মনে রাখবে, ঠিক আছে, হয়ে গেছে। এবার তাহলে কোনো এমপ্লয়ির, আচ্ছা আমি বইতে দেখে নিচ্ছি। আচ্ছা ইনকাম ট্যাক্সে শুধুমাত্র স্যালারি, এমপ্লয়ারকে সব ইনকাম জানাতে হবে,
ইনকাম ট্যাক্সে 5টা হেডের ইনকাম থাকে। ইনকাম ফ্রম স্যালারি, ও তো এমপ্লয়ার তোমাকে দিচ্ছে, ও জানে কত স্যালারি তোমার সারা বছরের হবে। প্লাস তোমাকে জানাতে হবে তোমার হাউস প্রপার্টি থেকে যদি কোনো ইনকাম থাকে, রেন্ট, রেন্ট যদি পেয়ে থাকো, ভাড়ায় দিয়ে থাকো। দেন বিজনেস থেকে যদি কোনো ইনকাম থাকে, সাইড বিজনেস বা বিজনেস করছো সার্ভিসের সাথে সাথে, সেক্ষেত্রেও জানাতে হবে। যদি আদার কোনো ইনকাম থাকে সবকিছু জানাতে হবে। কাকে জানাতে হবে? এমপ্লয়ারকে, এমপ্লয়ারকে জানাতে হবে। জানালে ও হিসেব করলো তোমার টোটাল ইনকাম কত, টোটাল ট্যাক্স কত হবে, সেই হিসাবে কাটবে, জমা দেবে। বুঝতে পারলে? শুধু স্যালারির উপরে নয়। আর তুমি যদি না ইনফর্ম করো তাহলে ও শুধু স্যালারির বেসিসেই কাটবে, ওর কাছে যে ডেটা অ্যাভেলেবেল রয়েছে তার বেসিসেই কাটবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব যদি কোনো এমপ্লয়ির স্যালারি এত হয়, একটা সার্টেন অ্যামাউন্ট, তাহলে কত টিডিএস কাটবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলা রয়েছে, যদি তুমি প্যান কার্ড না প্রোভাইড করো এমপ্লয়ারকে, তাহলে কত রেটে কাটবে? ও অলওয়েজ 20% রেটে কাটবে। ও তোমার দেখবে না তোমার কত ট্যাক্স হচ্ছে, ও তুমি তাকে প্যান কার্ড প্রোভাইড করোনি, সেজন্য দেখবে যারা গভর্নমেন্ট সার্ভিস পায় সাথে সাথে প্যান কার্ড করে, তার আগে এতদিন প্যান কার্ড ছিল না। ঠিক আছে, কারণ যদি না প্যান কার্ড দিয়ে থাকে তাহলে ট্যাক্স বেশি রেটে কাটা যাবে, 20%। তোমার কত ট্যাক্স হচ্ছে দেখা যাবে না, এইসব দেখা হবে না, ডাইরেক্টলি 20%ই কাটা হবে যদি প্যান কার্ড না প্রোভাইড করো। আচ্ছা, তাহলে কোনো এমপ্লয়ির স্যালারি, কোনো এমপ্লয়ির স্যালারি আমরা তাহলে এখানে এক্সাম্পল নিয়ে নেব। টিডিএসটা কেন কাটা হয়? টিডিএস কাটা হয় কেন? গভর্নমেন্টের কাছে তাড়াতাড়ি রেভিনিউ চলে আসবে। ঠিক আছে, তো এটা যখন এমপ্লয়ি দেখো ট্যাক্স, ট্যাক্স দিতে হয় অ্যাসেসমেন্ট ইয়ারে। ইনকাম করো প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ইয়ার বলতে যে ইয়ার চলছে, যে ইয়ারে তুমি ইনকাম করছো তাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার হবে পরের বছর। ঠিক আছে, যে বছরে ইনকাম করলে সেটা প্রিভিয়াস ইয়ার, যে বছরে তুমি ট্যাক্স দেবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ট্যাক্স দেবে, রিটার্ন ফাইলিং করবে। কিন্তু ইনকাম ট্যাক্স দেখলো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখলো যে যদি আমি পরের বছর ট্যাক্স নিই তাহলে কি হবে আমার, আমি যদি তার আগে নিয়ে নিতাম তাহলে আমার রেভিনিউ বেশি আসতো, ইন্টারেস্ট, রেভিনিউ প্লাস ইন্টারেস্ট, রেভিনিউ আগে এসে যাওয়া মানে কি, তাহলে আমি ইন্টারেস্টও পেয়ে যাবো। এই জন্য গভর্নমেন্ট ডিসাইড করলো কি যেই বছরে ইনকাম করছো সেই বছরেই এমপ্লয়ারকে রেসপন্সিবিলিটি দিয়ে দাও, মানে গভর্নমেন্ট দিয়ে দিল যে এমপ্লয়িকে পে করার আগে কিছু করে ট্যাক্স কেটে রেখে দিতে হবে, গভর্নমেন্টের অ্যাকাউন্টে কেটে জমা করতে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট কার উপরে রেসপন্সিবিলিটি দিয়েছে? এমপ্লয়ারের উপরে, সেই জন্য এমপ্লয়ার কাটে। নাহলে এমপ্লয়ার কেন কাটতে হবে, কাজ বাড়াবে কেন? আর গভর্নমেন্ট কেন রেসপন্সিবিলিটি দিয়েছে? তাড়াতাড়ি রেভিনিউ পাবে, পরের বছরের জায়গায় তারা যেই বছর ইনকাম করছে সেই বছরই পেয়ে যাবে। বুঝতে পারলে? টিডিএস কাটার পর এমপ্লয়ি কোনো বেনিফিট নেই। এমপ্লয়ারের, এমপ্লয়ি এমপ্লয়ির কিসের বেনিফিট? কিছু নেই। টিডিএস তো ট্যাক্স, ট্যাক্সে আবার কি বেনিফিট? এই যে রাস্তাতে, ব্রিজের রাস্তাতে চলছো, এটা বানাতে হবে তো, ট্যাক্স না দিলে কি করে হবে? মোদিজি কি কাজ করে ইনকাম করবে নাকি? তোমার টাকাই তো হবে। মোহাম্মদ আজ এদিকে কি সে কাজ করে ইনকাম করবে? তোমার টাকাই তো হবে, ট্যাক্স দাও। এটা তো বিজনেসের ক্ষেত্রে তাহলে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে, সবাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইনকাম হলে ইনকাম ট্যাক্স। আর এই যে টিডিএস পড়ছো, কতটা কাটতে হবে এমপ্লয়ির ইনকাম ট্যাক্সের, এমপ্লয়ির জন্য, এখানে এমপ্লয়ির জন্য স্পেসিফিক্যালি নয়, ইন্ডিভিজুয়ালের জন্য কত স্ল্যাব রয়েছে সেই হিসাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে, দেখতে হবে যে কত ট্যাক্স হচ্ছে, সেটাকে 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক মাসে কত করে কাটতে হবে বুঝতে পারবে। বুঝতে পারলে?
ডাইরেক্ট ট্যাক্স রয়েছে, এর পরের সাবজেক্ট, সেখানে গেলে অনেক ডিটেলে জানতে পারবে, ততক্ষণে থাকবে ওই সাবজেক্টে, তখন দেখতে পাবে অনেক আচ্ছা কিছুই আচ্ছা রয়েছে। বলছি বিজনেসম্যানের দ্বারা কে কাটবে টিডিএস? বিজনেসম্যানের যেরকম এমপ্লয়ার কাটবে হুম বিজনেসম্যানের কে কাটবে? বিজনেসম্যানের কাটার লোক আছে। ধরো তুমি কাউকে কন্ট্রাক্টর, কাউকে তুমি ধরো কাউকে কন্ট্রাকচুয়াল সার্ভিস দিচ্ছ, যে কন্ট্রাকচুয়াল সার্ভিস নিচ্ছে তার উপরে রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে কি তুমি ওই পেমেন্টটা করার আগে, কন্ট্রাকচুয়াল সার্ভিস পেমেন্ট করার আগে কেটে নেবে, কেটে জমা করবে। ঠিক আছে, ধরো তুমি ব্যাংক থেকে ইন্টারেস্ট পাচ্ছ, ব্যাংকে টাকা জমিয়ে রেখেছো, ব্যাংকের উপর রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে কি তুমি কেটে জমা করবে। বুঝতে পারলে? তাহলে ও তো স্যার আমার একটা ফ্র্যাকশনিং অ্যামাউন্ট কাটতে পারবো, ও কি আমার টোটাল সব কিছু বুঝতে পারবে? না, এর একটা পুরো কাটতে পারবে না, যতটা কাটার ততটাই কাটবে। তারপরে তোমাকে আবার জমা করতে বছরের শেষে একটা রিটার্ন জমা করতে হবে, যেখানে বলতে হবে যে আমার এই জায়গা থেকে ইনকাম, টোটাল এত ইনকাম, তার মধ্যে ট্যাক্স হচ্ছে এত, কেটে রেখেছে এত, আমাকে এখন দিতে হবে এত, আমি এখন দিয়ে দিলাম এত, কাজ শেষ। বুঝতে পারলে? তোমাকে আবার বছরের শেষে দেখাতে হবে যে কাটা আছে এত, আমার হচ্ছে এত, আমি দিয়ে দিলাম এত, আমার ফাইনাল। যেটা কেটে রেখেছে সেটা গভর্নমেন্টের হাতে গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, গভর্নমেন্ট তাড়াতাড়ি পেয়ে গেছে। আর তুমি যে এখন যেটা দিচ্ছ তার উপরে ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, তার জন্য আবার অ্যাডভান্স ট্যাক্সের একটা কনসেপ্ট রয়েছে। হ্যাঁ, এখন যেটা করে যে 194 এ মানে ধরুন একটা একটা সিআইএফ এর আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট আছে তাতে যদি 1 কোটি টাকা ট্রানজাকশন হয় তার বছরে, হুম তাহলে 2% না কত পার্সেন্ট করে কেটে নেয় সরকার। হুম তো এই যে টাকাটা ওরা কেটে নিল, এই টাকাটা কি মানে ওটা পরে রিফান্ড হয়ে যাবে, যেমন refund সবকিছুই রিফান্ড হচ্ছে। যেমন স্যালারি থেকেও তো, সাপোজ আপনার কাছ থেকে বেশি ট্যাক্স কেটে নিয়েছে স্যালারি থেকে, তো আপনি হিসাব করে ধরুন সারা বছরের ট্যাক্স কাটলো এমপ্লয়ার 7,000, কিন্তু আপনি যখন বছরের শেষে রিটার্ন ফাইলিং করছেন দেখলেন কি আমার 6,000 হচ্ছে, তাহলে 1,000 টাকা রিফান্ড হবে, উইথ ইন্টারেস্ট হবে। বেশি কাটা থাকলে রিফান্ড হয়ে যাবে, এবার তোমাকে বছরের শেষে দেখতে হবে যে তোমার কত হচ্ছে ফাইনালি, কারণ তোমার ইনকাম বাড়তেও পারে কমতেও পারে সারা বছরে। এখন যেটা পে হচ্ছে সেটা এস্টিমেটেড হচ্ছে পেমেন্টটা, বছর শেষ হয়ে গেলে তো আর সেই বছরের ইনকাম আর হচ্ছে না, সেই বছরে তো ইনকাম কি হবে আর, বলো? তুমি ইনকামও করছো, সেই বছর ট্যাক্স পে করছো, তো সেই বছর যখন ট্যাক্স পে করবে, যেই বছর ইনকাম করছো, তখন কিসের বেসিসে দিচ্ছ? এস্টিমেশনের বেসিসে দিচ্ছ। কিন্তু একবার যখন বছর শেষ হয়ে গেল, তখন সেই বছরের এগেনস্টে যখন পেমেন্ট করবে ট্যাক্স, তাহলে সে তখন তো আর ইনকাম বাড়বে না কমবে না, যা ইনকাম হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, 20-21 সালের, যখন 20-21 সালেই ট্যাক্স দিচ্ছ বা তোমার ট্যাক্স কেটে নিচ্ছে, তখন এস্টিমেশনের বেসিসে দিচ্ছ। কিন্তু ওই 20-21 সালে যখন ফাইনাল কত আর দিতে হবে 21-22-এ গিয়ে ডিসাইড করছো, তখন 20-21-এর তো ইনকাম যা হওয়ার হয়ে গেছে, তার মানে 21-22-এ যখন এসে ডিসাইড করছো, তাহলে তোমার তো ইনকাম আর বাড়বেও না কমবেও না, যা হওয়ার হয়ে গেছে সেটাই ফিক্স থাকবে, এবার যেটা হবে ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি বোঝাতে করলাম যে টিডিএস কতটা কাটবো স্যালারি থেকে, স্ল্যাব দেখে নিয়েছো, স্ল্যাব, এরপরে তাহলে স্ল্যাব দেখে নিয়েছো। drawing salary of rupees 35,000 from, যে কোনো নাম দাও কোম্পানির, লিমিট,
calculate the amount of TDS to be deducted. কত TDS ডিডাক্ট করতে হবে পার মান্থ? প্রত্যেক মাসে স্যালারি দেওয়ার আগে কত করে কাটবে বলো? কিছু বলা না থাকলে, কোশ্চেন যদি সাইলেন্ট থাকে তাহলে বুঝতে হবে নর্মাল বিলো 60। যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে মেনশন করবে, সুপার সিনিয়র হলেও মেনশন করবে। কিছু বলা নাই মানে জেনারেল কাস্ট বল, যদি যদি শিডিউল কাস্ট হোক তাহলে সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, তাদের কি আলাদা? তাদের কি টিডিএস আলাদা কাটে? কি বলছো? তাদের টিডিএস আলাদা কাটে? কাদের টিডিএস? মানে যারা শিডিউল কাস্ট। না না, আমি এখানে বলতে গিয়ে বললাম যে যদি ইনফরমেশন না থাকে এজের ব্যাপারে, তার মানে সে বিলো 60। সেটা বোঝাতে গিয়ে বললাম যে That is a 5%. তাহলে তোমাকে কত কাটতে হবে বলো? Which is a 5%. তাহলে কত কাটতে হবে বলো? আচ্ছা আচ্ছা, এটাকে আচ্ছা দেখতে হবে সেকেন্ড। আচ্ছা, এখানে আমি অ্যাসেসমেন্ট ইয়ার লিখে দিই, কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য এই স্ল্যাবটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, ওইটা অ্যাসেসমেন্ট ইয়ার লিখে রাখবে, কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে তোমাকে আনসার কিভাবে বের করতে হবে দেখো, আনসার কিভাবে বের করতে হবে দেখো। এস্টিমেটেড স্যালারি, এস্টিমেটেড স্যালারি, আচ্ছা এখানে আমি ইয়ার দিয়ে দিচ্ছি, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, সাপোজ অ্যাসেসমেন্ট ইয়ার এখন কোনটা চলছে? আচ্ছা, অ্যাসেসমেন্ট ইয়ার তাহলে এখানে 21-22 হবে না, 22-23 হবে। 21-22 যেটা আপনার কমপ্লিট হয়ে গেছে। 20-21 প্রিভিয়াস ইয়ার, 20-21 এর ইনকাম হয়ে গেছে, তার অ্যাসেসমেন্ট ইয়ারে হচ্ছে 21-22। এখন যেটা চলছে 21-22 এটা প্রিভিয়াস ইয়ার। এই ইয়ারে যদি ইনকাম করো তাহলে এর অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? তাহলে তোমার এই বছর চলছে, তোমাকে তাহলে এস্টিমেট করতে হবে। এস্টিমেটেড স্যালারি কত করে এখন? 12 মাসে কত হবে? 4,20,000। আচ্ছা, তো আপ টু কত? 3 লাখ না 2.5 লাখ? স্ল্যাব বলো ট্যাক্সের। 5 লাখের নিচে থাকলে স্যার 5%। 5 লাখের নিচে থাকলে 5%, তো এটা হচ্ছে স্যার 4,20,000 নীল কোনটা? হ্যাঁ, তাহলে এখানে 5 লাখ, সরি 5 লাখ তো নিলে হবে না, 4,20,000। 4,20,000 মাইনাস 2.5 লাখ, 2.5 লাখ পর্যন্ত তো নীল। এটা তাহলে আমরা কি করছি? কম্পিউটেশন অফ ট্যাক্স, কম্পিউটেশন অফ এস্টিমেটেড ট্যাক্স, এস্টিমেটেড
ট্যাক্স, কম্পিউটেশন অফ এস্টিমেটেড ট্যাক্স। স্যার মাইনাস কেন বলুন? মাইনাস ইন্টু কত পার্সেন্ট? 5%। কেন? 2.5 লাখ পর্যন্ত আচ্ছা ছাড় আচ্ছা আছে, এখনই করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কত হবে? 3,500। আরে কি হলো বলছো? আচ্ছা, এটার থেকে বেশি হবে তো? কত হবে বলো? 8,500। কত হচ্ছে? 1 লাখ, 3.5, 3.5, 1,70,000, 8,500। 8,500। তো এর সাথে কি হয়ে যাবে অ্যাড? কি অ্যাড হয়ে যাবে বলো? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। হেলথ অ্যান্ড এডু শেষ। কত পার্সেন্ট? 4%। কত হবে? 70, 340, 8,840। এটা হচ্ছে এস্টিমেটেড ট্যাক্স। তাহলে মিস্টার পান্ডে, এস্টিমেটেড ট্যাক্স হচ্ছে মিস্টার পান্ডের এটা। তাহলে সারা বছরের এটা আছে। তাহলে পার মান্থ কত করে কাটতে হবে স্যালারি দেওয়ার আগে? স্যালারি টিডিএস টু বি ডিডাক্টেড, টিডিএস টু বি ডিডাক্টেড পার মান্থ। সাতশো ছত্রিশ। 736 করে কাটবে, তাহলে সারা বছর এইটা কাটা হয়ে যাবে। 0.6। আচ্ছা স্যার, তাছাড়া হ্যাঁ ঠিক আছে। তাহলে বুঝতে পারলে টিডিএস কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, কিভাবে ক্যালকুলেট করতে হবে। সাপোজ পান্ডের যদি স্যালারি বেড়ে যায়, 35,000 রয়েছে, ইনক্রিমেন্ট হতে পারে, হতে পারে কি পারে না? তাহলে আবার রিভাইসড ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? রিভাইসড ক্যালকুলেশন করে দেখতে হবে আর কত কাটতে হবে। ধরো স্যার আরেকবার বলবেন, 2,500 স্যার মাইনাস কেন হবে? 2,500 কোথায়? 2.5 লাখ 2,500,000। মাইনাস হবে না? 2.5 লাখ পর্যন্ত তো নীল, তার উপরে যেটা যাবে সেটাই 5%। উপরে কতটা গিয়েছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওর উপরেরটা কাউন্ট করা। হুম, আচ্ছা, ওকে। ঠিক আছে। ঠিক আছে টিডিএস। তাহলে টিডিএস বুঝে গেলে এন্ট্রি কি হবে বলো? এন্ট্রি তাহলে কি হবে? আমি যদি এই এক্সাম্পলটা দিই, কোনো মাসের স্যালারি ধরো, যে কোনো মাসের, মাসের শেষে ধরো স্যালারি স্যালারি অ্যাকাউন্ট দেবো। ধরো মার্চ মাসই নাও, যে কোনো মান্থ নিলে হবে। আচ্ছা এখন কোন মান্থ চললো? কোন মান্থ এন্ড হলো? জাস্ট 30 সেপ্টেম্বর, এইটা ধরো। তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 35,000। টু টিডিএস কি হবে? টিডিএস পেবল অ্যাকাউন্ট কেটে রেখেছো কত? 35। তাহলে স্যালারি পেবেল কত? স্যালারি দিতে হবে কত? টোটাল স্যালারি তো 35,000, হুম। কিন্তু যেটা ক্যাশে দিতে হবে কত? 34,000 সামথিং। কত হবে? 200। তারপরে স্যালারি যখন পে করবে তখন জার্নাল এন্ট্রি কি হবে? স্যালারি পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কত টাকা? 34,263, 34,263। এরপরে টিডিএস যখন পে করবে, টিডিএস কাকে পে করতে হবে বলো? টিডিএস পেবল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এখানে টিডিএস পেবল কোন গভর্নমেন্টকে দেবে?
ইনকাম ট্যাক্স কোন গভর্নমেন্টের? ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের। ইনকাম ট্যাক্সের তাহলে টপিক হচ্ছে যখন কিছুটা হয়েছে, কিছুটা শিখেছো, 0.5% শিখেছো, তো ওয়েবসাইট দেখে নাও। ঠিক আছে, তোমার প্যান কার্ড রয়েছে, এখানে রেজিস্টার করে নেবে, রেজিস্টারের পরে আর কিছু করবে না, শুধু রেজিস্টার করে রাখবে। রেজিস্টার করলে তোমাকে বলবে যে তোমার প্যান নাম্বার দাও প্রথম। ট্যাক্স পেয়ার প্যান নাম্বার চাইছে প্রথমে রেজিস্ট্রেশনে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে প্যান কার্ড। আমি লগ ইন করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে তো আই হ্যাভ অলরেডি করে দিয়েছি না, সেই জন্য ঠিকই আসছে না। কেন আসছে না? না, চলে এসছে। কোথায় টাইম আউট হয়ে গেছে? রং ওটিপি দেখাচ্ছে। টাইমে 10 মিনিট আছে, এর মধ্যে কি 10 মিনিট হয়ে গেছে? দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে বিভিন্ন অপশন রয়েছে, ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, ভিউ ফাইল্ড রিটার্ন যদি রিটার্ন ফাইল করে থাকো, ঠিক আছে, এখানে সব কিছু অপশন রয়েছে। ফাইল রিটার্ন, ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, এইখানে কি বছরের শেষে রিটার্ন ফাইলিং করতে হবে, ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, দেখে নিয়েছো, আজকের জন্য এতটাই। ইনকাম ট্যাক্সে যখন যাবে তখন আরো ডিটেলে দেখবে। আচ্ছা, টিডিএস তো কেটে কোথায় জমা করতে হবে, কিভাবে জমা করতে হবে, এটা কিন্তু টিডিএস এর ওয়েবসাইট নয়, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট, মানে এমপ্লয়ি তার বছরের শেষে যে রিটার্ন জমা করবে। ঠিক আছে, টিডিএস তাহলে কোথায় পে হবে? টিডিএস পে হবে এনএসডিএল, এনএসডিএল, এখানে পে হবে ই পেমেন্ট, এখানে পে হবে, সার্ভিসে যাবে, সার্ভিসে গিয়ে ই পেমেন্ট অফ ট্যাক্সেস অনলাইন রয়েছে, এখানে টিডিএস পে হবে। দেখো টিডিএস লেখা রয়েছে, পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেস ট্যাক্স, টিডিএস কোথায় লেখা আছে? 281, পেমেন্ট অফ টিডিএস টিসিএস বাই কোম্পানি, হ্যাঁ বাই কোম্পানি ও নন কোম্পানি ডিডাক্টিভ, কোম্পানি হোক আর নন কোম্পানি হোক দুটোই এখানে পেমেন্ট হবে। প্রসিড করলাম, তাহলে 281
দেখতে পেয়েছো এখানে দিতে হবে যে আমি কার কাছ থেকে কেটেছো, যে যার কাছ থেকে কেটেছো সে কোম্পানি না নন কোম্পানি। ডিডাক্টি মানে যে যার কাছ থেকে কেটেছো, সে যদি নন কোম্পানি হয় নন কোম্পানি। এখানে তাহলে এমপ্লয়ির কাছ থেকে কেটেছো কি হবে, টিডিএস তুমি গভর্নমেন্টকে পে করছো কাটার পরে, তারই ফিল আপ চলছে, তো কার কাছ থেকে কেটেছো এমপ্লয়ির কাছ থেকে, তো নন কোম্পানি হবে। টিডিএস পেবল বাই ট্যাক্স পেয়ার নেচার, এখানে কত নম্বর, স্যালারির জন্য কত আছে, আছে কি স্যালারির জন্য 192 থাকার কথা, 192 আছে, 92 নেই, 92 কোথায় আছে, 92 দিয়ে তো নেই। স্যালারি কোথাও লেখা আছে দেখো, জুয়েলারি, যে স্যালারির জন্য কি এখানে আলাদা কিছু ছিল, স্যালারি স্যালারি স্যালারি, এই তো 92, পেমেন্ট অফ এমপ্লয়িজ আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়িজ, ঠিক আছে, সিলেক্ট করে তো নেট ব্যাংকিং এ তোমার 10 নাম্বার দিবে। আচ্ছা, ট্যাক্স ডিডাক্ট করতে গেলে 10 নাম্বার নিতে হয়, ঠিক আছে, যেমন সবাই প্যান নাম্বার রয়েছে, যে ট্যাক্স কাটবে তার 10 নাম্বার, ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন নাম্বার, তাহলে তুমি কাটলে তোমার নাম্বার দিতে হবে, তারপরে ফিল আপ করতে হবে, এর পরের পেজে পাবে কত ট্যাক্স তুমি জমা করবে, যত কেটেছো তত জমা করবে গভর্নমেন্টের কাছে। যারা টিডিএস কাটবে, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে কি তোমরা টিডিএস কেটে ট্যাক্স কেটে জমা করো, তাদেরকে একটা নাম্বার নিতে হয় যাকে বলা হয় 10 নাম্বার, বুঝতে পারলে, ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। তাহলে সবকিছু শিখে নিলে টিডিএস রিলেটেড মোটামুটি, এরপরে রয়েছে অ্যাডভান্স, তোমার এতে কিসে রয়েছে, ডাইরেক্ট ট্যাক্সের ডিটেলে শিখবে, এখন শুধুমাত্র জার্নাল এন্ট্রি পারপাস। জার্নাল এন্ট্রি তাহলে কি হবে, জার্নাল এন্ট্রি এটা হবে, কাটলে এটা হবে, পেমেন্ট করলে এটা হবে। এখানে আন্ডার সেকশন দিয়ে দিয়েছে 192, টিডিএসটা যে কেটেছো কোন সেকশনে কেটেছো, 192। ইনকাম ট্যাক্সের অনেক সেকশন রয়েছে, স্যালারি থেকে টিডিএস কাটলে কোন সেকশনে বলা আছে 192, যদি রেন্ট থেকে কাটো কোন সেকশনে বলা আছে 194I, যদি প্রফেশনাল ফি থেকে টিডিএস কাটো তাহলে বলা আছে 194J, যে কাটছে সেই তো জমা দেবে না, এখানে স্যালারি থেকে কাটা হয়েছে বলে ও টিডিএস কোন সেকশনে কেটেছে 194, 192 লিখেছে, যাতে কি বোঝা যায় কি স্যালারি থেকেই টিডিএসটা কাটা হয়েছে, না লিখলেও চলবে, তুমি টিডিএস লেভেল লিখবে আর কিছু না। একটা বিল্ডিং এ ধরুন একটা কমার্শিয়াল রয়েছে, যেমন ধরুন কোনো ফিনান্সিয়াল কোম্পানি রয়েছে, মাহিন্দ্রা মাহিন্দ্রা বা এরকম কিছু, হুম তো ওরা তো ওদের কাছ থেকে আমরা রেন্ট নিচ্ছি, হুম তো এই রেন্টের ক্ষেত্রেও তো টিডিএস, টিডিএস কাটবে, আপনাকে পেমেন্ট করার আগে কাটবে, মানে ওদের ওদের 10 নাম্বার লাগে। যারা কাটবে তার কাছে যেন 10 নাম্বার থাকে, 10 নাম্বার নিতে হবে, 10 নাম্বারের জন্য ডকুমেন্ট ফিল আপ করতে হবে, প্যান নাম্বারে যেমন ফিল আপ করে পাওয়া যায়, প্যান নাম্বার পাওয়া যায়, 10 নাম্বারেও ডকুমেন্ট ফিল আপ করলে পাওয়া যাবে, মানে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমাকে 10 নাম্বার অ্যালট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি কদিনের মধ্যে জমা করতে হবে, তুমি ট্যাক্সটাকে কেটে নিজে রেখে দেবে,
ইন্টারেস্ট নেওয়ার জন্য। তুমি এমপ্লয়ি ট্যাক্স কেটে নিলে, কেটে নেওয়ার পরে তো নিজের অ্যাকাউন্টে ফেলে রাখবে, এখন ইন্টারেস্ট নেওয়ার জন্য কাটা আছে থাকুক, আমার ইন্টারেস্ট বাড়বে, অ্যাকাউন্টে আছে। গভর্নমেন্ট বলছে যেই মাসে তুমি কাটলে পরের মাসের 7 তারিখের মধ্যে জমা করতে হবে। ধরো কোনো এমপ্লয়ির স্যালারি এপ্রিল মাসে কেটেছো, তাহলে এপ্রিল মাসের এন্ডে কেটেছো, তাহলে মে মাসের 7 তারিখের মধ্যে, মে মাসের স্যালারি থেকে কেটেছো তো জুন মাসের 7 তারিখের মধ্যে জমা করে দিবে। বুঝতে পারলেন? কোথায় লেখা রয়েছে বইতে, কোথায় লেখা রয়েছে, বইতে কোথায় লেখা রয়েছে? 7 তারিখ ডিপোজিট by 7th of the following month, by 7th of the following month। প্রিট্যাক্স 15 ছিল, আর ইপিএফ ইএসআই 15 ছিল, এইটার 7। কাজ বেড়ে যাচ্ছে, দেখো অ্যাকাউন্টেন্টের কাজ কি হবে, 7 তারিখের মধ্যেই করতে হবে, না তো তোমার স্যালারি থেকে ইন্টারেস্ট পেনাল্টি। 7 তারিখের মধ্যে না জমা করলে আবার পেনাল্টি রয়েছে, পার ডে 200 টাকা করে। ঠিক আছে, রাত্রি জেগে হলেও কাজ করতে হবে, 7 তারিখ পেরিয়ে গেলে তাহলে তোমার ঠিক কাটা যাবে। আচ্ছা, লেট ফি কোথায় রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে লেট ফি বলতে ইন্টারেস্ট লাগবে টিডিএস রিটার্নের, ওটা আমি পরে দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে কি আছে, 7 তারিখের মধ্যে তাহলে জমা করতে হবে, এটা মনে রাখো। রিটার্ন জমা করতে হবে, এই যে এমপ্লয়ির কাছ থেকে কাটলে কোয়ার্টারলি রিটার্ন জমা করতে হবে, যে এই এমপ্লয়ির প্যান নাম্বার এইটা, তাকে স্যালারি দেওয়া হয়েছে এইটা, 3 মাসের রিটার্ন জমা করতে হবে। তাহলে 1 মাস 2 মাস 3 মাস, তাহলে প্রথম মাসে যদি আমি ধরে নিই, ধরো এপ্রিল মে জুন, 3 মাসের রিটার্ন পাঠাতে হবে গভর্নমেন্টের কাছে, জমা করতে হবে। রিটার্ন বলতে তাতে ডিটেল থাকছে যে কত স্যালারি দিয়েছো, কত কেটেছো। তাহলে ধরি স্যাম তার প্যান নাম্বার এইটা, সব কলাম করে, তাকে স্যালারি দিয়েছি এত টাকা, স্যালারি থেকে কেটেছি এত টাকা, এপ্রিল মাসেরই চলছে এখন, ওইটা কেটেছি, কাটার তারিখ হচ্ছে এই, ওই টাকাটা জমা দিয়েছি এই তারিখে, যেই তারিখে কেটেছো অন্য তারিখে তুমি জমা করতে পারো গভর্নমেন্টকে। সব ডিটেল দিতে হবে, যেই ব্যাংকের থ্রু দিয়ে পেমেন্ট করেছো তার বিএসআর কোড এই, তার ডেট এই, চালান নাম্বার এই, চালানের থ্রু দিয়ে এখনই দেখালাম না 281 চালান, 281 সিলেক্ট করেছিলাম, তো চালান নাম্বার এই, ওইটা যখন তুমি পেমেন্ট করবে একটা ডকুমেন্ট জেনারেট হবে। হ্যাঁ, পুরো ডিটেলটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, টিডিএস ডিপার্টমেন্ট আছে সেখানে জমা করতে হবে, অনলাইনে আপলোড করতে হবে। তো সেটা ফর্ম হচ্ছে স্যালারি থেকে কাটার জন্য ফর্ম আলাদা, স্যালারি বাদ দিয়ে আদার পেমেন্ট থেকে কেউ যদি টিডিএস কাটে তার জন্য ফর্ম আলাদা, কিন্তু এখানে আমরা কোনটা করছি, স্যালারি থেকে টিডিএস কাটা, তো তার জন্য ফর্ম হচ্ছে 24Q। কি হলো, হাঁপিয়ে যাচ্ছে নাকি? ডাইরেক্ট ট্যাক্সে তুমি যখন শুনবে তো তখন কোনটা মনে রাখবে কোনটা মনে রাখবে না তখন খুঁজে পাবে না, অ্যাডভান্স অ্যাকাউন্ট কিছুই নয়। তাহলে কোয়ার্টারলি রিটার্ন জমা করতে হবে, তুমি যে কাটলে কোয়ার্টারলি 3 মাসের একটা রিটার্ন, তাহলে বছরে কটা রিটার্ন যাবে? রিটার্ন মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি? রিটার্ন বলতে বলেছিলাম আগের দিন, যখনই রিটার্ন ওয়ার্ডটা আসবে তার মানে বলতে চাইছে তুমি ডিটেলটা দাও, যে কোন এখানে এমপ্লয়ির কেসে কোন এমপ্লয়ির কতটা স্যালারি দিয়েছো, কতটা কেটেছো, কবে কেটেছো, কার থ্রু দিয়ে জমা করেছো, তার ডেট কি আছে, পুরো ডিটেল, তার প্যান নাম্বার কি যার কাছ থেকে কেটেছো। এরকম যদি 50 জন এমপ্লয়ি থাকে, 50 জনের ডিটেল, 1 মাসের 2 মাসের ওইরকম 3 মাসের এইরকম, তার মানে বড় একটা রিটার্ন হবে, সাবমিট করতে হবে। ঠিক আছে, ভেরিফাই হবে। তাহলে দেখো কবে জমা করতে হবে, প্রথম কোয়ার্টারের রিটার্ন জুলাইয়ের মধ্যে, সেকেন্ড কোয়ার্টারের রিটার্ন অক্টোবরের মধ্যে, থার্ড কোয়ার্টারের রিটার্ন জানুয়ারির মধ্যে, লাস্ট কোয়ার্টারের রিটার্ন 31 মের মধ্যে। তাহলে ক মাস করে টাইম পাচ্ছ রিটার্নটা জমা করার জন্য? 3 মাস শেষ হলো 1 মাস টাইম, 3 মাস শেষ হলো 1 মাস টাইম, 3 মাস শেষ হলো 1 মাস টাইম, লাস্টের
কোয়ার্টারে 2 মাস টাইম। বুঝতে পারলে? কোয়ার্টারলি টিডিএস রিটার্ন, ফর্ম নাম্বার এই ফর্মে জমা করতে হবে। বুঝতে পারছো কি পারছো না বলো? আমি তো শুধু এখানে ধরে নিয়েছি যে টিডিএস কাটছো, তোমার শুধু স্যালারি ইনকামই রয়েছে, তোমার স্যালারি ইনকাম বাদ দিয়ে অন্য ইনকামও থাকতে পারে, সেগুলো যদি থাকে তুমি এমপ্লয়ারকে জানাবে, তাহলে তোমার বেশি করে কাটা যাবে। আর তুমি তার জন্য জানাবে না, ঠিক আছে? তার জন্য তুমি জানাবে না। আর তুমি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকো, তাহলে তোমার কিন্তু ইনকাম কমে যাবে, ট্যাক্সেবল ইনকাম কমে যাবে, মানে যার উপরে ট্যাক্স দিতে হবে সেটা কমে যাবে। গভর্নমেন্টের পলিসি রয়েছে কি, তুমি যদি এলআইসি করে থাকো তার জন্য ছাড় হবে, মানে ট্যাক্সেবল ইনকাম, যে ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্সেবল ইনকামটা কমে যাবে। তো সেই ইনভেস্টমেন্ট গুলো তুমি তোমার এমপ্লয়ারকে জানাতে পারো, তার ফলে কি হবে, সে কম রেটে কাট, মানে সে যে হিসাব করে কাটবে সেটা কমে যাবে, ট্যাক্সটা কমে যাবে। স্যার এইটা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের টোটাল অ্যামাউন্টটা জানা হচ্ছে নাকি না? ধরুন আমি কোনো ইন্স্যুরেন্স পলিসি নিয়েছি, তার যে প্রিমিয়াম পেমেন্ট করছি প্রত্যেক বছর, সেই প্রিমিয়াম অ্যামাউন্টের কথা বলা। এখানে শুধুমাত্র প্রিমিয়াম, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের সেকশনে বলা আছে 80C তে, যদি কোনো পার্সন, ইন্ডিভিজুয়াল আর কি, ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি এলআইসি করে থাকে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তার যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম ছাড় পাওয়া যাবে ট্যাক্সেবল ইনকাম থেকে। মানে তোমার ইনকাম হচ্ছিল 5,10,000 কি 10 লাখ ইনকাম হচ্ছিল, কিন্তু এলআইসি প্রিমিয়াম ধরো 50,000 এই বছরের, তাহলে যেই যে অ্যামাউন্টের উপরে ট্যাক্সটা দিতে হবে সেটা হবে 9,50,000, ট্যাক্সেবল ইনকাম কমে যাবে। সব ইনভেস্টমেন্টে ছাড় নেই, সব সেকশনে বলা রয়েছে কোন সেকশনে কত, কোন ইনভেস্টমেন্ট করলে ছাড় হবে। 5 বছরের এফডিতে ছাড় আছে, 5 বছরের এফডি যদি এই বছর বানিয়ে থাকেন তাহলে বলা হয়েছে কি ছাড় আছে। 2 বছরের এফডি বানিয়েছে, 3 বছরের এফডি, সেক্ষেত্রে ছাড় নেই। মানে ট্যাক্সেবল ইনকাম থেকে ছাড়, ট্যাক্স ছাড় নয়। ট্যাক্সেবল ইনকাম থেকে ছাড় মানে, ট্যাক্সেবল ইনকাম কমা মানে কি, ট্যাক্স কমবে, যে ইনকামের উপরে ট্যাক্স দেবে তাকে বলা হবে ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম কমা মানে ট্যাক্স কমবে, ওই ছাড়টা ট্যাক্স থেকে নয়, ট্যাক্সেবল ইনকাম থেকে। ট্যাক্সেবল ইনকাম কমছে মানে ট্যাক্স কমছে, কমতে মানে কমবে আর কি। এরপরে তাহলে এগুলো হচ্ছে রুলস রেগুলেশন। টিডিএস সার্টিফিকেট ইস্যু করতে হবে ফর্ম 16-এ। আমরা স্যার স্ল্যাবটা ডিটারমাইন করার পরে এটা। হ্যাঁ, স্ল্যাবটা ডিটারমাইন করার পরেই তোমার টিডিএস ক্যালকুলেশন হবে। তো আচ্ছা, তো টিডিএস যে কাটলে এমপ্লয়ারের কাছ থেকে কোন ফর্মে জমা করতে হবে, কোন ফর্মে সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে ফর্ম 16-এ। ফর্ম নাম্বার 16 শুনে থাকবে যে ফর্ম 16 পেয়েছি, ফর্ম 16 পেয়েছি। তাতে কি থাকছে, তাতে থাকছে যে তুমি সারা বছরে এত স্যালারি পেয়েছো, সেখান থেকে এত টিডিএস কাটা গেছে, এটাই থাকছে ডিটেল। টিডিএস যে কাটা গেছে তার সার্টিফিকেট, ফর্ম নাম্বার 16। কতদিনের মধ্যে দিতে হবে এমপ্লয়িকে, বছর শেষ হওয়ার 2 মাসের মধ্যে, মানে 31 মে। ঠিক আছে? তাহলে কটা জিনিস তোমার মনে আছে, এত যে বললাম সব মনে আছে? ইপিএফ কদিনের মধ্যে পেমেন্ট করতে হবে এমপ্লয়ি থেকে, তো কাটলে ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, পরের মাসের 15 দিন। সবগুলো পাশে যেগুলো শিখেছো, ইপিএফ, ইএসআই, পিট্যাক্স, সব 15 দিন পরের মাসের। এইটা শুধু 7 দিন টিডিএস। পেমেন্ট, টিডিএস এ পেমেন্টের সাথে সাথে রিটার্নও জমা করতে হবে। এটা কোয়ার্টারলি, প্রত্যেক 3 মাসে। আপনি আগের যেটা বলেছিলেন যে এনরোলমেন্ট বিটেক্সের ক্ষেত্রে এনরোলমেন্ট একটা হয়, একটা রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশনটা তো এমপ্লয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, তো এমপ্লয়াররা কি কোনো রিটার্ন সাবমিট করে? হ্যাঁ রিটার্ন সাবমিট করে, ওটা বছরের শেষে সাবমিট করে ম্যানুয়ালি। তাহলে ফর্ম 16, তাহলে ফর্ম 16 এর ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। ফর্ম 16 তাহলে কি, ফর্ম 16 তাহলে কি, এমপ্লয়ার যে এমপ্লয়ি থেকে টিডিএস কাটলো তার সার্টিফিকেট, যে আমি
তোমার থেকে টিডিএস কেটেছি, কেন কেটেছি, তোমার ইনকাম হচ্ছে এই, আর ইনকাম ট্যাক্সের হিসাবে ট্যাক্স হচ্ছে এই, তো আমাকে টিডিএস কাটতে হবে, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমার উপরে রেসপন্সিবিলিটি দিয়েছে। ঠিক আছে, তো আমি ফর্ম 16 দেখাচ্ছি, চলো ফরম্যাট দেখাবো, তোমার কাছে তো নেই। ফর্ম 16 16 এখানে এমপ্লয়ার দেখাচ্ছে যে আমি তোমাকে স্যালারি দিয়েছি এত, গ্রস স্যালারি, স্যালারি দেখতে পাচ্ছ কোথায় লেখা আছে পয়েন্ট 1-এ, গ্রস স্যালারির আন্ডারে ভাগ করে দিয়েছে, যে স্যালারি অনেক রকমের হয়, স্যালারি, পারকুইজিট, প্রথমটা যেটা রয়েছে ওটা টাকাতে পাচ্ছ, পারকুইজিট মানে বেনিফিটে পাচ্ছ, স্যালারি অনেক ভাগ রয়েছে। তো টোটাল পাচ্ছ এত টাকা বলছে, তাছাড়াও তুমি গ্র্যাচুইটি যদি পেয়ে থাকো, পেনশন যদি পেয়ে থাকো, সব হিসাব করে বলে দিচ্ছে যে এত টাকা পেয়েছো, এগুলো সব হিসাবে রয়েছে। তারপরে ধরো লাইফ ইন্স্যুরেন্স করেছো, তুমি ছাড় পাচ্ছ, লাইফ ইন্স্যুরেন্সের দেখতে পাচ্ছ ডিডাকশন ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স করেছো যদি করে থাকো ছাড় পেয়েছো। তো এভাবে ও দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে তোমার ট্যাক্সেবল ইনকাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম কোথায় লেখা আছে, পয়েন্ট নাম্বার 12। তো তারপরে বলছে ট্যাক্স অন টোটাল ইনকাম, তোমার ওই ট্যাক্সেবল ইনকামের উপরে টোটাল ট্যাক্স হচ্ছে এত। এবার হিসাব করে যে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% বলেছে টোটাল ট্যাক্স পেবেল, ও হিসাব করে বলছে তো তুমি যদি কিছু রিলিফ পেয়ে থাকো না, তো এত টাকা পে করতে হবে, এত টাকা পে করতে হবে বলে দিয়ে ও কেটেছে, কোথায় কেটেছে, কাটার জন্য ফরম্যাট কি আছে, এ দেখো লাস্টে কে ভেরিফাই করছে, এমপ্লয়ার, এমপ্লয়ার ভেরিফাই করে দিচ্ছে, সিগনেচার অফ দ্য পারসন রেসপন্সিবল ফর ডিডাকশন, যে রেসপন্সিবল রয়েছে ডিডাকশনের জন্য, ট্যাক্স কাটার জন্য, সোজা কথা। আচ্ছা এখানে ওই ভেরিফিকেশনটাই। আচ্ছা কত টাকা কেটেছি কোথায় দেখতে হবে, এই যে প্যান নাম্বার অফ দ্য ডিডাক্টর, ট্যান নাম্বার অফ দ্য ডিডাক্টর, প্যান নাম্বার অফ দ্য এমপ্লয়ি, অ্যাসেসমেন্ট ইয়ার কোন পিরিয়ডের জন্য কেটেছে, আচ্ছা জমা করেছে কত, ট্যাক্স ডিপোজিটেড ইন রেসপেক্ট অফ ডিডাক্টি, ডিডাক্টির জন্য কত টাকা জমা করে দিয়েছি, বিএসআর কোড কোন ব্যাংকের থ্রু দিয়ে জমা করেছো, ডেট কবে জমা করেছো, চালানের সিরিয়াল নাম্বার কোন চালানের থ্রু দিয়ে জমা করেছো, ম্যাচ করছে কিনা চালান। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারলে যে ফর্ম 16 এমপ্লয়ার ইস্যু করছে, যেটা হচ্ছে সার্টিফিকেট, যেখানে সে দেখাচ্ছে যে তোমার স্যালারি এত, তুমি এত বেনিফিট পেয়েছো আমার কাছ থেকে, সেটা টাকাতে হতে পারে বা আদার বেনিফিটও হতে পারে। তো সেখানে এমপ্লয়ার বলছে যে তোমার হিসাব, ইনকাম ট্যাক্সের হিসাবে তোমার ইনকাম এত, তো ট্যাক্স এত হচ্ছে, সেই কারণে আমি এত টাকা কেটেছি, প্লাস জমাও করে দিয়েছি গভর্নমেন্টের বিহাফে বলে এটা দিচ্ছে ফর্ম 16। এই ফাংশনটা করছে, তখন কি এমপ্লয়িকে আদার যে ইনকাম আর এক্সপেন্স বা যেগুলো আছে সেগুলো জানাতে হবে? যদি জানাই তো এখানে অ্যাড করে দেবে, না না ফর্ম 16-এ, ফর্ম 16-এ তোমার আপনার এখানে আমি দেখে নিচ্ছি অপশন আছে কি, ফর্ম 16-এ এখানে আদার ইনকামের মধ্যে যদি থাকে তো আদার সোর্স ইনকাম আন্ডার দ্য হেড আদার টোটাল অ্যামাউন্ট অফ আদার ইনকাম। এই যে দেখুন এনি আদার ইনকাম রিপোর্টেড বাই এমপ্লয়ি, যদি কোনো এমপ্লয়ি তার অন্য কোনো ইনকাম রিপোর্ট করে দেয়, ঠিক আছে, 6 পর্যন্ত তো স্যালারি হলো, এর মধ্যে বিভিন্ন ধরনের পার্ট রয়েছে স্যালারির মধ্যে, তারপর সাথে বলছে যদি এমপ্লয়ি কোনো আদার কোনো ইনকাম রিপোর্ট করে যে আমার এই ইনকাম রয়েছে, তো সেটা জুড়ে দিয়ে হিসাব হবে। ঠিক আছে,
বুঝতে পারলে ফর্ম 16 তাহলে কি? কেউ যদি স্যার না বলে? না বলে কিছু হবে না, এমপ্লয়িকে তো রিটার্ন আলটিমেটলি বছরের শেষে ফাইল করতে হবে, তো সেক্ষেত্রে দেখাতে হবে তাকে। সেখানেও যদি না দেখাও সেটা তাহলে কি হয়ে যাবে, ব্ল্যাক মানি হয়ে যাবে, তুমি দেখাচ্ছ না গভর্নমেন্টকে, গভর্নমেন্টকে সব ইনকাম দেখাচ্ছ তো। সব দেখালে তো অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা তাহলে টিডিএস এর সম্পর্কে মোটামুটি কনসেপ্ট তৈরি হয়েছে, তাহলে টিডিএস এর সম্পর্কে মোটামুটি কনসেপ্ট তৈরি হয়েছে। তাহলে প্যান নাম্বার না দিলে কত পার্সেন্টেজে কাটা যাবে দেখলে? 20%। ঠিক আছে, এই যে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটা বললাম না, যে তোমার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তুমি এমপ্লয়ারকে জানাবে, তাহলে তোমার ট্যাক্সেবল ইনকাম থেকে সেই ইনভেস্টমেন্টটা কমে গেলে ট্যাক্সেবল ইনকাম কমে যাবে। এখানে দেখো বলেছে সেলফ ডিক্লারেশন ফর্মে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেই সেলফ ডিক্লারেশন ফর্ম পাঠাবে অল এমপ্লয়িকে, সমস্ত এমপ্লয়িকে পাঠিয়ে দেওয়া হবে, তাকে চাওয়া হবে রিকোয়ারিং দেম টু স্টেট দেয়ার প্রপোজড ইনভেস্টমেন্ট, তারা কি ইনভেস্টমেন্ট এবছর কিছু করতে চাইছে, যদি করতে চায় তাহলে বলবে যে আমি এই পারপাসে ইনভেস্ট করতে চাই। তাহলে কি হয়ে যাবে, ওদের ট্যাক্সেবল ইনকাম থেকে যখন আমি এস্টিমেট করছি এমপ্লয়ির স্যালারি 12 মাসের, তো আমি সেটা মাইনাস করে দেবো যদি ইনকাম ট্যাক্স পারমিট করে যে এই ইনভেস্টমেন্টে ছাড় আছে। মানে এটা শুধু বিগিনিং এ আমরা বলতে পারবো? হ্যাঁ, বিগিনিং এ ফর্মটা পাঠিয়ে দিতে হবে, এমপ্লয়ি তো তারপর ডিসাইড করে পাঠাবে না। টিডিএসটা তো আমি মাসে মাসে কাটবো স্যালারি দেবে, তাহলে আমাকে প্রথমেই পাঠিয়ে দিতে হবে, তো এমপ্লয়ি জানাবে যে আমি প্রপোজড ইনভেস্টমেন্ট প্রপোজ করতে পারে ইনভেস্টমেন্ট। আচ্ছা তাহলে টিডিএস এর নলেজ মোটামুটি হলো, এরপরে দেখো তিন। হ্যাঁ বলো। ইনভেস্টমেন্ট যদি মানে ধরুন আলাদা কোথাও কিছু করলো, মানে নিজের আর ইনকাম বাড়ানোর জন্য, তাহলে কি তার উপরও টিডিএস কাটা হবে তার মানে? ইনভেস্টমেন্ট করলে ইনকাম ট্যাক্সের হিসাবে ছাড় পাওয়া যায়, যেমন তুমি যদি 5 বছরের এফডি করো ওটা বললাম ছাড় আছে, যদি তুমি ট্যাক্সেবল ইনকাম থেকে ছাড়ো মানে ট্যাক্সেবল ইনকাম কমে যাবে, যদি তুমি এলআইসি করো বলেছি ছাড় আছে। যদি শেয়ার টেয়ার লাগাই দাও? হ্যাঁ, যদি তুমি শেয়ারে কেনো, শেয়ার কেন হবে, ছাড় হবে। মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনলেও ছাড় আছে। ঠিক আছে, শেয়ার শুধু কিনে বিক্রি করলে হবে না, শেয়ারে অ্যাজ এ ইনভেস্টমেন্ট রাখতে হবে, যদি তুমি যখন শেয়ারকে কেনা বেচা করবে সেটা তোমার বিজনেস হয়ে যাবে। ঠিক আছে, যদি শেয়ার কিনে রেখে দাও তোমার ইন্টেনশন কি তুমি এখন সেল করবে না, 1 বছর পরে সেল করবে কি 2 বছর পরে সেল করবে, ঠিক আছে, তখন ছাড় হবে, কিনে বিক্রি করলে ছাড় হবে না, তখন তো তুমি ট্রেডার হয়ে গেলে। আচ্ছা তাহলে এরপরে দেখো, তোমার যদি স্যালারি থেকে তিনটে, আমরা কটা শিখেছি, ইপিএফ, ইএসআই, পিট্যাক্স আর টিডিএস, তিনটে শিখেছি, তো তিনটেই যদি কাটা যায় তাহলে কি হবে, সব টু, সব কি দিয়ে লিখা হবে, টু 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 টু, এভাবে লিখতে হবে, তারপরে কি লাস্টে স্যালারি পেবেন, তারপরে স্যালারি যখন দিয়ে দিচ্ছ তখন এই এন্ট্রি হবে, তারপরে যখন প্রভিডেন্ট ফান্ডে জমা করে দিচ্ছ টাকাটা কেটে রেখেছিল না, কতদিনের মধ্যে জমা করতে হবে, 15 দিন, তো প্রভিডেন্ট ফান্ডে তোমার নিজের কন্ট্রিবিউশন যাচ্ছে প্লাস এমপ্লয়ির কন্ট্রিবিউশন প্লাস নিজের কন্ট্রিবিউশন, দুটো দেখিয়েছি আগের ক্লাসে। ইএসআই তেও এমপ্লয়ির কন্ট্রিবিউশন প্লাস নিজের কন্ট্রিবিউশন জমা হবে টু ব্যাংক, তাহলে ইপিএফ ইএসআই হয়ে গেল। এবার প্রফেশনাল ট্যাক্সে নিজের কন্ট্রিবিউশন, এখানে তো নিজের বলে কিছু, এখানে তোমার যেটা কাটা আছে ট্যাক্স পারপাসে সেটা, এখানেও তোমার টিডিএস যত কাটা আছে জমা হয়ে যাবে, এন্ট্রি শেষ, বুঝতে পারলে। ফার্স্টে আমাদের একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে, তারপরে আস্তে আস্তে পেমেন্ট গুলো করতে হবে। প্রভিশন ক্রিয়েট করতে হবে বলতে, মানে এই যে ধরুন স্যালারি টেবল, তারপরে আপনার হ্যাঁ মানে মান্থের এন্ডে আপনি যখন ডিডাকশন করছেন, মান্থের এন্ডে জার্নাল এন্ট্রি তাহলে ওই ডিডাকশনের এন্ট্রি, তারপরে পেমেন্টের এন্ট্রি, প্রথমে ডিডাকশনের এন্ট্রি, এই যে এন্ট্রিটা করলে এটা হচ্ছে, এই যে করলেন এটা, এটা হচ্ছে ডিডাকশনের এন্ট্রি বলে এটা,
এটা ডিডাকশন এন্ট্রি, স্যালারি থেকে ডিডাকশনের এন্ট্রি বা স্যালারি ডিউর এন্ট্রি। স্যালারি যখন ডিউ হচ্ছে, স্যালারি কবে ডিউ হবে? মান্থ এন্ডে। ডিউ মানে যখন এমপ্লয়ির রাইট টু রিসিভ এসে যাবে। এমপ্লয়ির রাইট টু রিসিভ কখন আসবে? মান্থ এন্ডেই আসবে। তার আগে কি আসবে? রাইট টু রিসিভ মান্থ এন্ডেই আসবে। তো তুমি তোমার স্যালারি ডিউ দেখাবে, ডিউর এন্ট্রি দেখাবে মান্থ এন্ডে। ঠিক আছে, পেমেন্ট পরে হতে পারে। এটা তাহলে যদি সেপ্টেম্বরে হয়, 30 সেপ্টেম্বর, তাহলে পেমেন্টের ডেট অবভিয়াসলি পরের মাস হবে, অক্টোবর। হবে কি হবে না? অক্টোবর হবে কি হবে না? এটাও পরের মাস হবে, এটাও পরের মাস হবে। যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ডেটে পেমেন্ট। হুম। তাহলে এখানে একটা চার্ট বানিয়ে দেওয়া রয়েছে যেখানে বিভিন্ন এমপ্লয়ি রয়েছে, তার থেকে কাটা হয়েছে কি কি? ইপিএ, বিএসআই, পিট্যাক্স, টিডিএস। চারটে কাটা রয়েছে, দেখতে পাচ্ছ। একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম। এখানে রিডাকশন রয়েছে উপরে, কাটা হয়েছে। আর এখানে কি আছে? গ্রস স্যালারি। গ্রস স্যালারির মধ্যে কি আছে? বেসিক, ডিএ, এইচআরএ। বেসিক, ডিএ, এইচআরএ। হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট, হাউস রেন্ট। তুমি ধরো কলকাতাতে চাকরি, জব পেয়েছো, তো এমপ্লয়ার কি করতে পারে? তোমাকে সাপোজ 25,000 দিচ্ছে। 25,000 কি করতে পারে? অ্যালোকেশন করে দিতে পারে কি তোমার 10,000 হচ্ছে বেসিক, আর 7,000 হচ্ছে তোমার ডিএ, আর বাকিটা হচ্ছে এইচআরএ। ভাগ করে দিল। এইচআরএ বলতে ফর হাউস পারপাস, ফর হাউস রেন্ট পারপাস, হাউস রেন্ট অ্যালাউন্স। টোটাল হচ্ছে এর এটা, সেকেন্ড এমপ্লয়ের এটা, থার্ড এমপ্লয়ের এটা, ফোর্থ এমপ্লয়ের এটা, থার্ড এমপ্লয়ের। ঠিক আছে, কিন্তু আমরা যখন পিট্যাক্স কাটছি, পিট্যাক্সে কি আমরা বেসিক ডিএ দেখছি না টোটাল দেখছি? টোটাল দেখছি। কখন আমরা বেসিক ডিএ দেখি? যখন প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন হয় তখন আমরা বেসিক ডিএ দেখি। ইএসআই এর কন্ট্রিবিউশনে কিন্তু যখন কাটবো এমপ্লয়ির কাছ থেকে তখন কিন্তু গ্রসের উপরেই। তাহলে এখানে দেখো সেই হিসাবে রয়েছে কি নেই। এই যে 840, 840 যেটা কেটে রয়েছে, কত পার্সেন্ট হবে? 12%। কার 12% হবে? বেসিক ডি এর। প্রভিডেন্ট ফান্ড বেসিক ডি কত আছে? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। প্রভিডেন্ট ইএসআই তে কত কাটতে হবে? হুম, 8.8 কোথায় ছিল? একটা ছিল 0.75, 3.25 এরকম ছিল না? এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে ইএসআই পারপাসে 3.25, এমপ্লয়ার, এমপ্লয়ি কন্ট্রিবিউট করবে 0.75। এটা তোমাদের বইতে, আমার এখানে অনেকটা বেশি রয়েছে কারণ এটা ওল্ড এডিশন ছিল, চেঞ্জ হয়েছে। কত রয়েছে এখানে? এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করবে? ওল্ড কত রয়েছে? 1.75। তাহলে এই যে বইয়ের সলিউশনটা রয়েছে ওল্ডের হিসাবে রয়েছে। তাহলে আমি দেখে নেব যে 1.75ই রয়েছে কিনা, কারণ ওল্ডের হিসাবে থাকবে না ক্যালকুলেশনটা এখানে। তাহলে 1.75 আছে কি দেখো। 1.75 করলে তোমার এটা আসছে কি আসছে না করে দেখো। কার উপরে? গ্রসের উপরেই হবে তো। আমি কি বললাম যে আগের যে কন্ট্রিবিউশন রেট রয়েছে সেটা এমপ্লয়ির ক্ষেত্রে 1.75 রয়েছে, কিন্তু এখন যে হয়েছে সেটা হচ্ছে 0.75। আমার বইতে ক্যালকুলেশন যেটা দেওয়া রয়েছে সেটা নিশ্চয়ই ওল্ড ক্যালকুলেশনের বেসিসে দেওয়া রয়েছে। তো আমি ওল্ডটাই চেক করে দেখতে বললাম যে রয়েছে কি নেই। তার মানে তোমার স্যাটিসফ্যাকশন হবে যে ঠিকই আছে। কত আছে? 8,500-র উপরে।
149 হচ্ছে। এখানে পিট্যাক্স কাটলো না কেন বলো? কলকাতা রয়েছে, পিট্যাক্স কাটলো না কেন? পিট্যাক্স কাটলো না কেন? কোথায় কাজ করে? কোনো এমপ্লয়ির কাছ থেকে কেটেছে, অর্গানাইজেশনটা রয়েছে, কোম্পানিটা রয়েছে কলকাতাতে। তার মানে আমি ধরে নিতে পারি যে এমপ্লয়ি অর্গানাইজেশন মানে এমপ্লয়ি কাজ করে কলকাতাতে। তো ওয়েস্ট বেঙ্গলে পিটেক্সের স্ল্যাব কত? স্ল্যাব কি আছে পিটেক্সের? এখানে কত রয়েছে ওর ইনকাম? তাহলে কাটতে হবে কি? কত থাকলে কাটতে হয় না প্রফেশনাল ট্যাক্স? বিলো 10,000 রয়েছে, কাটতে হবে না। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিলো 10,000 থাকলে কাটতে হবে কি? বিলো 10,000 রয়েছে, কাটতে হবে না। স্টেট ওয়াইজ আমাকে দেখতে এখানে আমি সেই জন্য আমি কলকাতা দেখালাম না, তো সেই জন্য কাটেনি। টিডিএস তো কাটারই দরকার নেই, কারণ 2.5 লাখের নিচেই হবে। তো সিমিলারলি তোমাকে তারপরের গুলো দেখতে হবে। বাকিগুলো তো সবই 10,000 উপরে আছে। প্রিট্যাক্স কেটেছে সবে 10,000-এর উপরে আছে। আর এখানে কেন পিএফ কাটেনি বলো? 22,000 বেড়ে আছে। 20,000 এর উপরে হলে দিতেও পারে, নাও দিতে পারে। পিএফ এর ক্ষেত্রে কিন্তু বেসিক দিয়েই দেখতে হয়। পিএফ এর ক্ষেত্রে লিমিট কত আছে? কত কম হলে তোমাকে কন্ট্রিবিউট করতেই হবে পিএফ এর ক্ষেত্রে? পিএফ এর ক্ষেত্রে 15,000 পর্যন্ত। 15,000-এর কম হলে কন্ট্রিবিউট করতে হবে। 15,000 যদি এক্সিড করে যায়, 15,000 বা তার সেটা যদি এক্সিড করে যায়, 15,000 এক্সিড করে গেলে 15,000 এক্সিড করে গেলে তখন কন্ট্রিবিউট করার দরকার নেই। এখানে দেখো বেসিক ডিএ মিলে 15,000 হচ্ছে কি হচ্ছে না, সেই জন্য কন্ট্রিবিউট করেনি। এমপ্লয়ির থেকেও কাটেনি, নিজেও কন্ট্রিবিউট করবে না, প্লাস এমপ্লয়ির থেকেও কাটবে না, নিজে যেহেতু কন্ট্রিবিউট করছে না। আর ইএসআইও কাটেনি কেন তাহলে? ইএসআই তে কাটেনি কেন বলো? ইএসআই তে কাটেনি কেন? পিএফ তো কাটেনি, আমি রিজন দিয়ে দিয়েছি। তুমি এবার ইএসআই এর রিজন বলো কেন কাটেনি। ইএসআই তে কত বেশি স্যালারি হলে কাটতে হয়? কি হলো রমেশ, বলতে পারছো না কেন? 10,000-এর উপর এইটা পড়েছো? ইএসআই তে 21,000, ইএসআই তে 21,000। ওখানে কিন্তু তুমি বেসিক ডিএ দেখছো না, ওখানে তুমি দেখছো টোটাল। এখানে 21,000 এক্সিড করে গেছে কি করেনি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা খুঁজে খুঁজে পাবে না। এই যে দেখো, 21,000 আগের দিন পড়েছিলাম, দেখো। এই অ্যাক্ট কাকে বেনিফিট দেয়? যার ইনকাম কম। তাহলে ইন্স্যুরেন্স কার করার দরকার হবে? যার ইনকাম 21,000-এর কম, মানে 21,000 পর্যন্ত। কিন্তু এখানে যে পার্সনের নাম রয়েছে, ওই পার্সনের ইনকাম কত রয়েছে? কত আছে ইনকাম? যে পার্সনের নাম রয়েছে তার ইনকাম কত আছে? 22,100। তাহলে কি কাটার দরকার আছে ইএসআই? সেই জন্য কাটা হয়নি, বুঝতে পারলে? তাহলে এই চার্টটা ভালো করে দেখে আসবে। নেক্সট ডেতে আমি জিজ্ঞেস করব কি করে, কেন কেটেছে কেন কাটেনি। তার জন্য তোমাকে তার রুলস রেগুলেশন উপরে পড়তে হবে। পিএফ, ইএসআই কখন কাটে কখন কাটে না, কত ইনকাম হলে কাটবে, বেসিক ডি এর উপরে কাটবে কি শুধু গ্রস স্যালারি দেখতে হবে, মানে টোটাল স্যালারি, সবকিছু দেখবে তবেই তুমি এটা বলতে পারবে। ঠিক আছে, না তো বলতে পারবে না। আর পিট্যাক্স স্ল্যাব জানা থাকতে হবে, তবেই বলতে পারবে কত কাটবে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট ডেতে আমি স্টার্ট করব, কোথা থেকে স্টার্ট করব? এই এখান থেকেই স্টার্ট করব।
এখান থেকেই স্টার্ট করব। রূপ বুঝতে পারছো কি পারছো না? পারছো? তাহলে তো আগের ক্লাসগুলো করা হয়নি, তো করবো নিজেরই। আগের ক্লাসটা করা হয়নি, সেই জন্য তুমি কিছুটা হয়তো বুঝতে পারোনি। আচ্ছা, ঠিক এক আছে, দুটো ক্লাস। তুমি বুঝতে পেরেছো? নেক্সট ডেতে বলতে হবে এই চার্টটা থেকেই যে কেন কাটা হয়েছে, কেন কাটা হয়নি, কি করে, আমি জিজ্ঞেস করবো ধরো কি করে 840 হলো, কি করে তোমার 1176 হলো, তোমাকে বলতে হবে যে এই করে 1176 হয়েছে, দেখে আসবে। তারপরে তো জার্নাল এন্ট্রি পাস করতে হবে, সেটা পরে দেখা যাবে, এখানে করা আছে।